স্নেহের শিক্ষার্থী, ভালো আছো তোমরা সবাই? আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ সম্পর্কে। আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের চতুর্থ ক্লাস। এর আগে আমরা আরও 3টি ক্লাস করেছি এই চ্যাপ্টারের উপরে। প্রথম 2টি ক্লাস ছিল আমাদের তরঙ্গ নিয়ে, আর তৃতীয় ক্লাসটি ছিল শব্দের প্রথম দিকের যে অংশগুলো সেগুলো নিয়ে। শব্দ কাকে বলে, শব্দের বৈশিষ্ট্যগুলো কি কি, তারপরে কিভাবে প্রতিধ্বনি হয়, শব্দের বেগের সাথে তীব্রতার কি সম্পর্ক, প্রতিধ্বনির সাথে বেগের যে বিষয়গুলো আছে ওগুলো, এবং কিভাবে অঙ্ক করতে হয় সেই সম্পর্কে আমাদের তৃতীয় ক্লাসটি ছিল। আজকে আমরা শিখব শব্দর সম্পর্কে আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে তাদের সম্পর্কে। তো শব্দ সঞ্চালনের কৌশল, শব্দের ব্যবহার ইত্যাদি আছে। সুরলা শব্দ, বাদ্যযন্ত্র এবং ম্যাক কাকে বলে, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, তো প্রথমে আমরা শুরু করব শব্দ সঞ্চালনের কৌশল দিয়ে। তো শব্দ সঞ্চালনটা আসলে কি? সঞ্চালন হচ্ছে যে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যে যায়, এই যাওয়াটা হচ্ছে সঞ্চালিত হওয়া। বিষয়টা এরকম যে এই যে আমি কথা বলছি, আমার কথাটা অন্য একজন পাশে দাঁড়ানো অন্য একজন শুনছে, তাহলে আমার মুখ থেকে যে শব্দটা বের হচ্ছে এই শব্দটা আরেকজনের কান পর্যন্ত পৌঁছাইতেছে। তাহলে মুখ থেকে বের হয়ে আরেকজনের কান পর্যন্ত যাওয়ার মাঝখানে একটি মাধ্যম আছে, সেই মাধ্যমটি হচ্ছে বাতাস। তোমরা দেখেছ যে বাতাস যদি এই মাঝখানে না থাকতো তাহলে আমি যত জোরেই কথা বলতাম অপর ব্যক্তি কিন্তু শুনতো না। ঠিক আছে, এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে মাঝখানে মাধ্যম হিসাবে কাজ করতেছে বাতাস। তাহলে একজনের মুখ থেকে আরেকজনের কান পর্যন্ত মধ্যবর্তী যে বাতাস, সেই বাতাসটাকে আমরা যদি কয়েকটা স্তরে স্তরে বিভক্ত করে নেই, চিন্তা করে নেই যে এই বাতাসটা কয়েকটা স্তরে আছে, তাহলে শব্দ সঞ্চালনের কৌশলটা বুঝতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করি যে একজন লোক এখানে আছে, সে কথা বলবে, তার মুখ থেকে শব্দ বের হচ্ছে, আর আরেকজন সেই কথাটা শুনছে। কান, একজনের মুখ থেকে আরেকজনের কান পর্যন্ত শব্দটা যাচ্ছে, মাঝখানে কি আছে? বাতাস। তো ওই বাতাসগুলোকে আমরা কয়েকটি স্তরে যদি ভাগ করে নেই, যে এরকমভাবে কয়েকটি স্তর আছে বাতাসের, কান পর্যন্ত কয়েকটি স্তর আছে। যখন সে কথা বলে না, মানে শক্তি যখন বের হচ্ছে না, তখন মধ্যবর্তী যে বাতাসটা আছে সেই বাতাসটা এইভাবেই থাকবে, মানে বাতাসের প্রত্যেকটি স্তরের দূরত্ব সমান থাকবে। কিন্তু যখন সে কথা বলা শুরু করলো, তখন এই যে মাঝের যে বাতাসটার সবগুলো স্তরের দূরত্ব তখন সমান থাকবে না। কিছু স্তর সংকুচিত হয়ে যাবে, কিছু স্তর আরও প্রসারিত হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে যে কম্পন, গলাতে কম্পন হয়েছিল, সেই কম্পনের ফলে বাতাসটাও বের হচ্ছে। এটা, এই শক্তিটা গিয়ে এই স্তরটাকে, প্রথম স্তরটাকে একটা ধাক্কা দেয়। তাহলে ওই ধাক্কাটা এর পাশের স্তরের মধ্যে যায়, পাশের স্তর এর পাশের স্তরকে, এইভাবে পর্যায়ক্রমে ধাক্কাটা অনবরত চলতে 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 একসময় তার কান পর্যন্ত যায়। কানের ভিতরে গিয়ে বাতাসটা আমাদের কানের পর্দাটাকে গিয়ে ধাক্কা দেয়, কম্পিত করে। পর্দা যখন কম্পিত হয়, পর্দার কম্পনের বিষয়টা আবার নার্ভের সাহায্যে, আমাদের কানের সাথে মস্তিষ্কের কানেকশান আছে, তো ওই নার্ভের সাহায্যে এই কম্পনের তথ্যটা আমাদের ব্রেনে যায়। তাহলে কম্পন কতটুকু হইল, আস্তে না জোরে, তীক্ষ্ণতা কম না বেশি ইত্যাদি বিভিন্ন টাইপের শব্দের জন্য, বিভিন্ন উচ্চারণের জন্য তথ্যটা ভিন্ন ভিন্নভাবে আমাদের ব্রেনে যায়। ব্রেন সেটাকে বিচার বিশ্লেষণ করে বলতে পারে শব্দটা কোথা থেকে আসছে, কার থেকে আসছে, কি উচ্চারিত শব্দ আসছে। ঠিক আছে, তাহলে শব্দ সঞ্চালনের বিষয়টা হচ্ছে কি, বাতাসের স্তরগুলো সংকোচন এবং প্রসারণ হয়।
অর্থাৎ কথা বললে তখন কিছু অংশ হয়ে গেল সংকুচিত, মানে স্তরগুলো কাছাকাছি, আর কিছু স্তর প্রসারিত, এটা প্রসারিত, এটা সংকুচিত, আবার এইখানেও সংকুচিত। এইভাবে শব্দটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তো এটা হচ্ছে শব্দ সঞ্চালনের কৌশল। তো এই এখানে একটি তরঙ্গ, শব্দ একটি তরঙ্গ তৈরি করে, এই তরঙ্গটি আমরা জানি সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কারণ অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ এগুলো নিয়ে আমরা গত ক্লাসে শিখেছি কাকে বলে। তাহলে শব্দ সঞ্চালন বা শব্দের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা শিখব শব্দের ব্যবহার সম্পর্কে। মুছে ফেলে এটা, শব্দের ব্যবহার। শব্দের ব্যবহার, অনেক কাজেই শব্দের ব্যবহার করা হয়। আমরা এখানে কয়েকটি ইম্পর্টেন্ট আইটেমকে শুধুমাত্র তুলে ধরছি। প্রথমে হচ্ছে সিসমিক সার্ভে। সিসমিক সার্ভে, সার্ভে কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে জরিপ করা, গণনা করা, হিসাব করা। এটার ক্ষেত্রে বিশেষ করে জমির পরিমাণ নির্ণয়, জমির হিসাব নিকাশ করা, এই ক্ষেত্রে সার্ভে কথাটা বেশি ব্যবহৃত হয়। তো সার্ভে মানে জরিপ করা, ভূমির ক্ষেত্রে, মাটির ক্ষেত্রে এটাকে বেশি ব্যবহার করা। তো সিসমিক সার্ভে হচ্ছে মাটির নিচে বিভিন্ন ধরনের খনি থাকে, আমরা জানি তেল, গ্যাস, স্বর্ণ, রূপা ইত্যাদি বিভিন্ন ধাতব পদার্থ থাকে। তাহলে মাটির নিচে কতটুকু গভীরে খনি আছে তার অস্তিত্ব নিশ্চিতভাবে জানার জন্য মাটি খুঁড়ে ওটাকে দেখার এখন আর প্রয়োজন পড়ে না। একসময় ছিল সেইখানে নিশ্চিতভাবে জানার জন্য মাটি খুঁড়ে সেইখান থেকে তথ্য নিয়ে আসা, স্যাম্পল নিয়ে আসার বিষয় ছিল। এখন আধুনিক প্রযুক্তি এত সহজ হয়ে গেছে যে একজন মাটির নিচে না গিয়ে গর্ত করে সেখান থেকে স্যাম্পল না এনে মাটির উপরে থেকেই বলা যাবে এটার নিচে কোন ধরনের খনি আছে, গ্যাস আছে না তেলের খনি আছে, স্বর্ণ আছে না লোহা আছে, ইত্যাদি সব কিছু জানা যাবে। এই সিস্টেমটাই হচ্ছে সিসমিক সার্ভে। তাহলে কিভাবে সেটা করা হয়? এটা করা হয়, সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা এটাকে মনে করতেছি ভূপৃষ্ঠ, মাটির উপরের অংশ। এখানে মাটির বিভিন্ন ভূপৃষ্ঠের অভ্যন্তরে বিভিন্ন ধরনের স্তর আছে। এই স্তরগুলোর মধ্যে যে কোনো জায়গায় মনে করি যে এখানে তেলের খনি আছে, তেল। তাহলে বিজ্ঞানীরা কি করে, এইখানে একটি যন্ত্র বসায়, এখানে আরেকটি যন্ত্র বসায়। তো এই যন্ত্র থেকে শব্দ তৈরি করে। শব্দটি নিচে যায়, গিয়ে এখানে বাধা পায়, বাধা পেয়ে এটা আবার ফিরে আসে। বিভিন্ন স্তরের মধ্যেই বাধা পায়, সব স্তর থেকেই শব্দ যাচ্ছে, এখান থেকেও বাধা খেয়ে যাচ্ছে, নিচের থেকেও বাধা খেয়ে যাচ্ছে। তাইলে যখন নিরেট কোনো মাটি থেকে বাধা খেয়ে যায়, সেই তথ্যটা এই জায়গায় যাবে। এইখানের যে তথ্যটা, এখানের যে যন্ত্রটা তথ্যটাকে সংগ্রহ করে, ধারণ করে, তাকে বলা হয় জিওফোন। জিও কথাটা হচ্ছে ভূ, জিওগ্রাফি এর সাথে রিলেটেড। জিও ফোন, ফোন তো আমরা যেই ফোন ব্যবহার করি, যেটা কল বা বিভিন্ন তথ্যকে রিসিভ করতেছে, ধারণ করতেছে, বা আমরা আবার কল পাঠাইতে পারতেছি, ফোন। তাহলে এটাকে ফোনের সাথে ওইভাবেই নামকরণ করা হয়েছে, জিও ফোন। জিও মানে ভূ বা জিওগ্রাফি, এর সাথে নামটা মিল আছে। তাহলে এখান থেকে শব্দটা গিয়ে বাধা খেয়ে জিওফোনের মধ্যে যাচ্ছে। জিওফোন এরকম যন্ত্র যে তথ্যটা কিসের থেকে বাধা খেয়ে ফিরে আসলো, পাথর থেকে না লোহা থেকে না তেল থেকে না গ্যাস থেকে, সে বিচার বিশ্লেষণ করে এখানে সিদ্ধান্ত দিতে পারে। এটা এক ধরনের কম্পিউটার এটার মধ্যে থাকে, যে জানাই দিতে পারে যে এতটুকু গভীরে এই উপাদানটা আছে।
তাহলে কত মজার এবং সহজ জিনিস, যেটা একসময় অনেক কষ্টসাধ্য ছিল জানাটা, এখন মাটির উপরে থেকেই আমরা জানতে পারতেছি যে মাটির গভীরে কোথায় কতটুকু কি পদার্থ আছে, জমা আছে। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা হচ্ছে শব্দের একটি ব্যবহার। তাহলে শব্দের ব্যবহার 1 নম্বরে আমরা জানলাম সিসমিক সার্ভে করার ক্ষেত্রে শব্দের ব্যবহার হচ্ছে। তারপরে আমরা দ্বিতীয় পয়েন্টে যদি যাই, বাদুড়ের পথ চলা। বাদুড়ের পথ চলা হচ্ছে, বাদুড় একটা নিশাচর প্রাণী, আমরা জানি বাদুড় রাতে চলাফেরা করতে পছন্দ করে। তো বাদুড় যখন রাতে চলাচল করে, অনেক সময় অন্ধকারে কোনো জিনিস সে নাও দেখতে পারে বা স্পষ্ট সেটা তার কাছে অনুধাবন না হইতে পারে, তখন সে কি করে, বা চলার সময় সে তার শরীর থেকে, মুখ থেকে একটি শব্দ বের করে। ওই শব্দটা অত্যন্ত থাকে, তার কম্পাঙ্ক অনেক বেশি থাকে, সেটা আমরা শুনবো না, কিন্তু ওরা নিজেরা বোঝে সেই শব্দটা। তাহলে ওই শব্দটা তার আশেপাশে যে সমস্ত গাছপালা যা কিছু আছে এদের গায়ে গিয়ে ধাক্কা খেয়ে আবার তার কানে ফিরে আসে। তাহলে যদি কাছের কোনো গাছে বাধা খেয়ে শব্দটা তার কানে ফিরে আসে, সে বোঝে এটা তাড়াতাড়ি চলে আসছে, মানে কাছে বস্তুটা আছে। যদি দূরে গিয়ে বাধা খেয়ে ফিরে আসে, এটা আসতে সময় বেশি লাগে, সে বোঝে যে এটা দূরের বস্তু। তাহলে এই যে কতটুকু সময়ে তার তৈরি করা শব্দটা কোনো জায়গাতে বাধা খেয়ে ফিরে আসলো, প্রতিধ্বনিটা কত তাড়াতাড়ি হইলো না দূরে হইলো, এ থেকে সে বুঝতে পারে কতটুকু দূরে তার আরেকটা জিনিস আছে, গাছপালা, ডালাপালা বা অন্য কোনো কিছু। এইভাবে সে নির্বিঘ্নে চলাচল করতে পারে। যদি প্রতিধ্বনি সে ওইভাবে না করতে পারতো, হয়তো কোনো কিছুতে গিয়ে বাধা খেত বা পড়ে যেত। এই বিষয়টা বাদুড় এই শব্দটাকে কাজে লাগায়, প্রতিধ্বনিকে কাজে লাগাইয়া সে নির্বিঘ্নে চলাচল করতে পারতেছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোনো কিছুর গভীরতা নির্ণয়। গভীরতা নির্ণয় বিশেষ করে সাগর, মহাসাগর যেগুলো আছে তার যারা অনেক বেশি গভীর, অথবা কুয়া, যেখানে সাগর মহাসাগরের নিচে যাওয়া ইম্পসিবল, তাহলে এত গভীরে যাওয়া সম্ভব না, কিন্তু তবুও মানুষের অনুসন্ধান তো আর থেমে নেই, কিউরিসিটি থেমে নেই যে এটার গভীরে কি আছে বা কতটুকু গভীর আছে। তাহলে সেই নিচে না গিয়েও তার গভীরতা নির্ণয় করা যায় শব্দের প্রতিধ্বনির সাহায্যে, অর্থাৎ শব্দের সাহায্যে। তাহলে কি করতে হবে, এখানে ওই যে নৌযান দিয়ে সাগর বা মহাসাগরের মধ্যে যখন সে গেল, এখান থেকে একটি শব্দ করা হয়, সেই শব্দটি তার তলদেশে যায়, সাগরের তলদেশে গিয়ে সেখান থেকে বাধা খেয়ে আবার ফিরে আসে। তাহলে যখন শব্দটি করলো, ওই টাইমে ঘড়ি ধরে ফেললো, স্টপ ওয়াচ, সময় স্টার্ট। এবার শব্দটা আস্তে আস্তে নিচে যাচ্ছে, গিয়ে বাধা খেয়ে আবার ফিরে আসলো। তো গিয়ে বাধা খেয়ে আবার পুনরায় ফিরে আসা, তাহলে যাওয়া এবং আসা অর্থাৎ প্রতিধ্বনি এখানে হয়েছে। তো কতটুকু সময় লাগলো সেই সময়টা এবং শব্দের ব্যাগ বসিয়ে এটার গভীরতা কতটুকু নির্ণয় করা যাচ্ছে প্রতিধ্বনি ব্যবহার করে, যেটা গত ক্লাসে আমরা দেখেছি প্রতিধ্বনির কিভাবে অঙ্কগুলো করতে হয়। তো এইভাবে সাগর মহাসাগর যা কিছু আছে এদের গভীরতাগুলো নির্ণয় করা যাচ্ছে। ঠিক আছে? তো কুয়ারও সেম ঘটনা। কুয়ার ক্ষেত্র, কুয়ার যদি এটা কুয়া হয়, এটার নিচে যাওয়া নিরাপদ না, তো এখানেও শব্দ যদি আমরা করি, সেই শব্দটা নিচে যাবে, গিয়ে আবার উপরে ফিরে আসবে। কতক্ষণ পর শব্দটা রিটার্ন চলে আসলো, উপরে চলে আসলো, সেই টাইমটা দিয়ে প্রতিধ্বনির সূত্র ব্যবহার করে আমরা কুয়ার গভীরতা নির্ণয় করতে পারি। ক্লিয়ার? তারপরের যে পয়েন্ট 4র্থ নম্বরে আছে দুর্গম পথের
দূরত্ব নির্ণয়। তো দুর্গম পথ হচ্ছে যেখানে গমন করা কষ্টকর বা ইম্পসিবল। তো মনে করো যে এখানে একটি দূরে পাহাড় আছে, একটা লোক এই জায়গায় দাঁড়ায় আছে। এখন পাহাড় এবং এর মধ্যবর্তী জায়গাটা খুব ডিফিকাল্ট অথবা কষ্টসাধ্য কোনো কিছু আছে, গভীর জঙ্গল অথবা হিংস্র প্রাণী এরকম কোনো কিছু এখানে আছে। তো এই লোকের ইচ্ছা হইল যে তার থেকে পাহাড়টা কতটুকু দূরে আছে, সে ওইখানে যেতেও পারতেছে না। তাহলেও সে এখান থেকে যদি একটি শব্দ করে, ওই শব্দটি পাহাড়ে যাবে, গিয়ে বাধা খেয়ে পুনরায় তার কাছে ফিরে আসবে। তাহলে কতক্ষণের শব্দটি গেল এবং ফিরে আসলো, ওই গভীরতা নির্ণয়ের মতো টাইমটা সে যদি নির্ণয় করে ফেলে, সেই টাইমের সাহায্যে প্রতিধ্বনির সূত্রের সাহায্যে এই পাহাড়টি কতটুকু দূরে আছে সেটা নির্ণয় করতে পারবে। ক্লিয়ার? তারপর চিকিৎসা ক্ষেত্রেও শব্দের ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। চিকিৎসার ক্ষেত্রে শব্দের বা প্রতিধ্বনির ব্যবহার হচ্ছে, আমরা প্রায়ই জানি যে অনেক রোগের জন্য ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি করার জন্য সাজেস্ট করে। তো আলট্রাসোনোগ্রাফিটা কি? যেই জায়গার আলট্রাসোনোগ্রাফি করতে হয় সেই জায়গার উপরে একটি মাউসের মতো যন্ত্র রাখা হয়। তাহলে ওই যন্ত্রটা থেকে শব্দ বের হয়ে আমাদের দেহের অভ্যন্তরে, পাকস্থলীতে হোক, যেখানে হোক যায়, যেখানে করা হয়, তাহলে গিয়ে শব্দটা বাধা খেয়ে আবার পুনরায় ফিরে আসে ওই মাউসের মতো যন্ত্রটার মধ্যেই। তাহলে ফিরে আসলো, গেল এবং ফিরে আসলো। তাহলে গিয়ে সে কোন জায়গা থেকে ফিরে আসলো? মাংসর মধ্যে বাধা খেয়ে ফিরে আসলো, না কোনো পাথরের মধ্যে বাধা খেয়ে ফিরে আসলো, যে কোনো অসুস্থ টিস্যু থেকে বাধা খেয়ে ফিরে আসলো কিনা, এই সিদ্ধান্তটা কম্পিউটার বিচার বিশ্লেষণ করে দিতে পারে। তো এইভাবে আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায় যে কারো শরীরের অভ্যন্তরে পাথর আছে কিনা, টিউমার আছে কিনা, ইত্যাদি কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আলট্রাসোনোগ্রাফি সাহায্যে সেটা জানা যায়। এটা চিকিৎসা ক্ষেত্রের একটি খুব ইম্পর্টেন্ট অংশ। তো এই ক্ষেত্রে কি হয়? শব্দের ব্যবহার হয়, প্রতিধ্বনির ব্যবহার হয়। ক্লিয়ার? তারপরে 6 নম্বরে হচ্ছে সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য। যন্ত্রপাতি পরিষ্কার করা। তো সূক্ষ্ম যন্ত্রপাতি, এত সূক্ষ্ম যন্ত্রপাতি আছে যে তাদেরকে মোছা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে, অথবা ব্রাশ দিয়ে পরিষ্কার করা যাবে না। সেই ক্ষেত্রে একটা সিস্টেম হচ্ছে প্রতিধ্বনি দিয়ে, শব্দ দিয়ে তাদেরকে পরিষ্কার করা যাবে। শব্দ, প্রতিধ্বনি এখানে ইম্পর্টেন্ট না, শব্দ দিলেই হয়। তাহলে এই সিস্টেমটা হচ্ছে কি, ওই সূক্ষ্ম যন্ত্রটাকে বিশেষ টাইপের কোনো তরলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, এবার শব্দ দেওয়া হয়, শব্দর কম্পনের ফলে ওই সূক্ষ্ম যন্ত্রপাতির ময়লাগুলো বের হয়ে আসে। তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে, তার গায়ে স্পর্শ করার দরকার নাই, সেটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না। তো এইভাবে শব্দের ব্যবহারগুলো করা হয়। তো আমরা 6টি পয়েন্ট জানলাম শব্দের ব্যবহার। এর মধ্যে আবার অনেক সময় পরীক্ষায় শব্দের ব্যবহার যদি আসে তাহলে আমরা 6টি পয়েন্ট দিব, আর যদি পরীক্ষায় আসে যে প্রতিধ্বনির ব্যবহার নিয়ে আলোচনা করো বা বর্ণনা করো, তাহলে লাস্টেরটা বাদ দিয়ে উপরের যে 5টি পয়েন্ট আছে, এই 5টি পয়েন্ট মূলত প্রতিধ্বনির ব্যবহারই। কারণ প্রতিধ্বনি তো শব্দ, তো শব্দের আসলে সব দিবা, আর যদি প্রতিধ্বনি আসে তাহলে লাস্টেরটা বাদ দিয়ে উপরের 5টি সবগুলোই প্রতিধ্বনির কথাই বলা আছে, সেটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? এবার আসি আমরা সুরেলার শব্দের বৈশিষ্ট্য। সুরেলার শব্দ কি? সুরেলার শব্দ হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শব্দই শুনি। এই শব্দগুলোর মধ্যে কিছু শব্দ আমাদের শুনতে ভালো লাগে,
আর কিছু শব্দ শুনলে আমাদের বিরক্তি লাগে। তাহলে যে সকল শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে সেই শব্দগুলোই হচ্ছে সুরেলা শব্দ। যেমন বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ, এগুলো শুনতে আমাদের ভালো লাগে। পাখির গান, সব পাখির না, কিছু কিছু পাখির গান আবার বিরক্তিকর, আবার কিছু কিছু পাখির গান অনেক মিষ্টি। তাহলে যে সকল শব্দগুলো শুনতে ভালো লাগে, সুর থাকে, ওগুলোই হচ্ছে সুরেলা শব্দ। ঠিক আছে? তো এই সুরেলা শব্দের অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, এর মধ্যে 3টি বৈশিষ্ট্য হচ্ছে প্রধান। সেই 3টি বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে তীব্রতা। সুরেলা শব্দের বৈশিষ্ট্যে এক নম্বর হচ্ছে তীব্রতা। তীব্রতাটা কি? তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, একক ক্ষেত্রফলে যে পরিমাণে শক্তি প্রবাহিত হয় সেটাই হচ্ছে ওই শব্দের তীব্রতা। তীব্রতা দিয়ে বোঝা যায় যে একটি শব্দ কত জোরে যাচ্ছে নাকি আস্তে হচ্ছে। তাহলে যেমন এটা একটি কম্পনের বিষয় যদি আমরা বলি, আর শব্দ গেলে সেটা তো সংকোচন প্রসারণ এরকম হবে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে তার যে পরিমাণে শক্তি সে প্রবাহিত হইতেছে, এক একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণে শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় শব্দের তীব্রতা। আর শব্দের তীব্রতা W/m²। এখানে W ওয়াটকে বোঝানো হচ্ছে, আর মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের একক। তাহলে প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণে শক্তি প্রবাহিত হয় সেটাই হচ্ছে শব্দের তীব্রতা। যেখানে শক্তি বেশি হবে সেটার তীব্রতা বেশি, যেখানে শক্তি কম হবে সেটার তীব্রতা কম। নেক্সট হচ্ছে তীক্ষ্ণতা। অনেক সময় দেখা গেছে যে একই জোরের শব্দ দুইটি বের হচ্ছে। একটি শব্দ শুনতে একটু মোটা মনে হচ্ছে, আর একটি শব্দ শুনতে খুব তীক্ষ্ণ মানে চিকন শোনা যাচ্ছে। তাহলে একই তীব্রতা থাকা মানে জোরে দুইটা সমানই, তাহলে একই তীব্রতা থাকা সত্ত্বেও একটি শব্দকে মোটা মনে হচ্ছে আর একটি শব্দকে চিকন মনে হচ্ছে। তাহলে যে বৈশিষ্ট্যের কারণে একই তীব্রতা সম্পন্ন শব্দের কে মোটা এবং চিকন আলাদা করা যায়, বোঝা যায়, সেই বৈশিষ্ট্যটা কি বলা হয়? তীক্ষ্ণতা। ঠিক আছে? তাহলে একই তীব্রতা সম্পন্ন দুইটি শব্দের যে বৈশিষ্ট্যের কারণে পার্থক্য বোঝা যায়, মোটা বা চিকন, সেই বৈশিষ্ট্যটিকে বলা হয় তীক্ষ্ণতা। তীক্ষ্ণতার আরো একটি নাম আছে পিচ। তীক্ষ্ণতা বা পিচ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে টিম্বার। টিম্বারের আরেক নাম হচ্ছে শব্দের সুর। শব্দের সুর এটা হচ্ছে শব্দের যে বৈশিষ্ট্য বলতে প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা ধরন আছে। তাহলে এমন একটি বৈশিষ্ট্য আছে শব্দের, যে বৈশিষ্ট্যের কারণে শব্দটা কোন বাদ্যযন্ত্র থেকে আসতেছে, কোন পাখির থেকে আসতেছে, এই বিষয়টা আমরা বুঝতে পারি। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, এই যে ভিন্ন ভিন্ন উৎস থেকে শব্দ আসলে যেই বৈশিষ্ট্যটার কারণে আমরা পার্থক্যটা বুঝতে পারি, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় টিম্বার বা শব্দের সুর। এই জন্য এক একজনের কণ্ঠের সুর এক এক রকম, পার্থক্য বোঝা যায়, কথা বললেই বোঝা যায়। এটাই হচ্ছে টিম্বার। ঠিক আছে? তারপর আমরা
শব্দ সম্পর্কে অনেক জানলাম। এখন বাদ্যযন্ত্র নিয়ে একটু কথা বলি, ওইটার সাথেই তো রিলেটেড, বাদ্যযন্ত্রের সাথেই। তো আমরা অনেক ধরনের বাদ্যযন্ত্র বাস্তবে দেখি, চিনি এবং তাদের থেকে শব্দ শুনি, আনন্দ পাই, ভালো লাগে। তো সকল বাদ্যযন্ত্র আসলে একরকম না। এগুলোকে তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের গঠন ইত্যাদির উপর বিবেচনা করে বাদ্যযন্ত্রকে প্রধানত এখানে 3টা অংশে বিভক্ত করা হয়েছে। একেবারে সিম্পল, আমরা নামগুলো শুনলেই বুঝতে পারবো। যেমন বাদ্যযন্ত্র 3 প্রকার, 3 প্রকারের মধ্যে কিছু বাদ্যযন্ত্র আছে তারের তৈরি, মানে তার দিয়ে সেটা হয়। তাহলে বাদ্যযন্ত্র 3 প্রকার। এক নম্বর হচ্ছে তারের তৈরি, তাহলে যাদের মধ্যে তার থাকে, যেমন একতারা, দোতারা, এগুলো তার থাকে। তারপরে সেতার, এগুলো হচ্ছে তারের তৈরি বাদ্যযন্ত্র। 2 নম্বর হচ্ছে বাতাসের প্রবাহের সাহায্যে এটার সুর সৃষ্টি করা হয়। বাতাসের প্রবাহ দিয়ে সুর সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখি হারমোনিয়ামে কিন্তু ওই রকম সিস্টেম থাকে, একদিক দিয়ে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে বাতাস বের হয়, বের হওয়ার সময় সে একটা সুর সৃষ্টি করে যায়। বাঁশ দিয়ে যে বাঁশি বাজানো হয়, সেই বাঁশির ক্ষেত্রে একই, মুখ দিয়ে ফু দেওয়া হয়, বাতাস দেওয়া হয়, এটা পরবর্তীতে একটা নিয়ন্ত্রণ করে, একটা দক্ষতার সাথে, কৌশলের সাথে এই বাতাসটাকে বের করা হয়, তখন আমাদের কাছে শুনতে ভালো লাগে। তাহলে এই হারমোনিয়াম, বাঁশের বাঁশি, এগুলো হচ্ছে বাতাসের প্রবাহের মাধ্যমে করা হয় সুরগুলো। 3 নম্বরে হচ্ছে আঘাত দিয়ে করা হয়, যেমন ঢোল হাত দিয়ে আঘাত করা হয়, তবলা, হ্যাঁ, ড্রাম ইত্যাদি অনেক ধরনের বাদ্যযন্ত্রই আরও নতুন নতুন আসতেছে। তাহলে এদেরকে আঘাত করে শব্দ তৈরি করা হয়, তাল তৈরি করা হয়। তো ওগুলো ভিন্ন টাইপের। তাহলে বাদ্যযন্ত্রকে আমরা প্রধানত 3টা ভাগে বিভক্ত করলাম। এক হচ্ছে তারের মাধ্যমে যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো আছে তাদেরকে একভাবে নিয়ে আসলাম, বাতাসের প্রবাহ দিয়ে আঘাত করার মাধ্যমে। বুঝতে পেরেছি? নেক্সট হচ্ছে আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পয়েন্ট, ম্যাক বলতে কি বোঝায় বা কাকে বলে? ম্যাক কথাটা আমরা ইদানিং অনেক জায়গায়তে দেখতে পাচ্ছি, বিশেষ করে বিমান, জেট বিমান, যুদ্ধ বিমান, হ্যাঁ, অনেক গতিসম্পন্ন যে বিমান আছে তাদের তৈরির ক্ষেত্রে এই ম্যাক শব্দটি এখন বেশি ব্যবহৃত হচ্ছে। তো ম্যাক মানে কি? যেমন ম্যাক 5, ম্যাক 9, ম্যাক 25, 27 ইত্যাদি নতুন নতুন মডেল বাজারে আসতেছে এখন। এই ম্যাক, তাহলে ম্যাক শব্দটা হচ্ছে এটা দিয়ে বোঝানো হয় কোনো বিমানের গতিটাকে বোঝানো যায়, অনুমান করা যায় যে একটি বিমানের গতি যদি হয় ম্যাক 5, মানে তার মডেল বা নাম, তাহলে এটা দিয়ে বোঝানো হচ্ছে বিমানের গতিটা বাতাসের গতির 5 গুণ। অর্থাৎ সে বাতাসের গতি তো আমরা জানি 330 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বাতাস 330 মিটার যায় 1 সেকেন্ডে। আর ম্যাক 5 যে বিমানটা আছে সেটা তারও 5 গুণে যাবে। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ দেই কত হবে? 1650 মিটার পার সেকেন্ড। যে বিমান হচ্ছে ম্যাক 5 সে বাতাসের গতির 5 গুণে যাবে। তাহলে ম্যাক 9 মানে 9 গুণ গতিতে যাবে, ম্যাক 27 মানে
এই বাতাসের গতির 27 গুণ গতিতে যাবে। তো বিজ্ঞানীরা এখন নতুন নতুন আবিষ্কার যখন করতেছে, বিমানের গতি বাড়ানোর সেই কৌশলগুলো আবিষ্কার করতেছে, যে সারা পৃথিবী যে কত কম সময়ের মধ্যে ঘোরা যায়, দেখা যায়। এই বিষয়গুলি হচ্ছে ম্যাক 5, ম্যাক 9, ম্যাক 27। তাহলে ম্যাক শব্দটার কাকে বলে যদি আসে, আমরা বুঝাবো কি, যে কোনো যানবাহনের, বিশেষ করে বিমানের, তার গতি শব্দের গতির কত গুণ তা ম্যাক এর সাহায্যে বোঝানো হয়, বা তার এর সাহায্যে বোঝানো হয়, সেটাই হচ্ছে ম্যাক। ক্লিয়ার? তাহলে ম্যাক 5 মানে 5 গুণ বেশি, ম্যাক 9 মানে বাতাসের তুলনায় তার গতি 9 গুণ বেশি। ক্লিয়ার? তো আমাদের আলোচনা, আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।